12 ফেব্রুয়ারির নির্বাচনের পরাজিত শক্তি 5ই আগস্টে বিতাড়িতদের সাথে যোগ সাজশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সুশাসনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সরকার প্রধান। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয় থেকে শনিবার বেলা 11টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালের বৈলোর ইউনিয়নের কানহর ও দরিরামপুর এলাকার ধরার খাল পুনর্খনন স্থলে যখন প্রধানমন্ত্রী পৌঁছান তখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা। 1979 সালের 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে খাল খনন করেছিলেন। দীর্ঘ 47 বছর পর সেই ধরার খাল পুনর্খননে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কার্যক্রমের পর খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন সরকার প্রধান। খালপাড়ের সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান বলেন, নির্বাচনে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করছে তারা তলে তলে 5ই আগস্টের বিতাড়িত শক্তির সাথে যোগসাজশ করছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? তারেক রহমান বলেন, শিশু রামিসার ঘটনাটি হৃদয় বিদারক, তবে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যাতে তারা করে, আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না। আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সরকার অবিচল রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক সুধী সমাবেশে বলেছেন, এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা বা প্রতিশ্রুতি বাস্তবায়ন নয়, সার্বিক দিক থেকেই পরিবেশ সুরক্ষায় এই খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানেও যোগ দিয়ে তার বক্তৃতায় যে বিষয়টি উঠে আসলো তা হচ্ছে, এই কর্মসূচি টেকসই এবং সুশৃঙ্খলভাবেই বাস্তবায়িত হবে। একই সঙ্গে সবার প্রত্যাশা, এই কর্মসূচি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক তৈরি করবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ। 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যার বিচার নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধনীতে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহের ত্রিশালে এই আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচনের পর গুণীজনদের হাতে নজরুল পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এ সময় তারেক রহমান বলেন, জনগণের অধিকার ও দেশের সম্পদ লুটের পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে ফ্যাসিবাদীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে তবু আমারে দেব না ভুলিতে শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 দিনব্যাপী জাতীয় কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান, যেটা ছিল দীর্ঘ সময় পর রাষ্ট্রীয়ভাবে কাজী নজরুলের জন্মজয়ন্তীতে বড় আয়োজন। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ। জানান, আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সরকার। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুণ্ঠন করেনি, বরং বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ
দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জাতীয় কবির প্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরে তারেক রহমান বলেন, বরাবরই কবিকে যথাযথ সম্মান দিয়েছে বিএনপি। বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা, আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের প্রতীকী। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি। একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে, একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণীজনদের হাতে নজরুল পুরস্কার তুলে দেন সরকার প্রধান। পরে নজরুল মঞ্চ প্রাঙ্গণে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী আয়োজিত মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এছাড়া কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ডিএনএ টেস্টের রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার দুপুরে এই রিপোর্ট হস্তান্তর করার বিষয়টি সিআইডি থেকে নিশ্চিত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবারই রামিসা হত্যার চার্জশিট আদালতে দাখিল করা সম্ভব হবে। এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা বুধবার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কয়েকদিন পেরিয়ে গেলেও নগরবাসী মেনে নিতে পারছেন না ছোট্ট রামিসার সাথে ঘটে যাওয়া নৃশংসতা। সময়ের সাথে সাথে শোক আর চাপা ক্ষোভ বাড়ছে জনমনে। দাবি উঠেছে এই ধরনের অপরাধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়ানোর তাগিদ তাদের। আইনমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটির পর শুরু হবে বিচার কাজ। শোকে স্তব্ধ শিশু রামিসার পরিবার। সন্তান হারানোর এই কষ্ট হয়তো এক জীবনে ভোলা অসম্ভব। চোখের পানি এখনো শুকায়নি স্বজনদের। কেবল রামিসার পরিবার নয়, নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ পুরো এলাকাবাসী। তাদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি আর উপযুক্ত শাস্তির নিশ্চয়তার অভাবেই দেশ জুড়ে বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনা। পুরো বাংলাদেশে নাড়ায় দিচ্ছে এই বাচ্চাটার মৃত্যুর ঘটনার কারণ। সৌদি আরব দেখছি, আমরা কয়েকটা দেশে ঘুরছি, আমরা দেখছি যে এই সমস্ত লোকের যারা ধর্ষক তাদের 1 ঘন্টার মধ্যে তাদের মৃত্যুদণ্ড হয়ে যায়। আশঙ্কা, ঈদের ছুটির আনন্দ শুরু হলে ধীরে ধীরে কমে যাবে এই আলোচনা, রামিসাকেও ভুলে যাবে সবাই। তাই এই আলোচনার মধ্যেই যেন বিচার কার্যকর হয় সেই দাবি তাদের। শিশু হত্যা হলে এখন মনে করেন এই যে 6 মাস, 2 বছর, 5 বছর খাইটা জামিনে বাইরে যাবে, এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে না। আমাদের বড় ভাই যে আজকে সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে এই দেশে বিচার হয় না, সরকার এটারে ঈদের আগে এটারে আইন পাশ করে সরকার চ্যালেঞ্জ করে দেবে। আর রামিসার হত্যা ও ধর্ষণের বিচারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, ঈদের পরেই বিচার কাজ শুরু। ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দ্রুত শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় চট্টগ্রামে 5 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এর মধ্যে এক অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে নারায়ণগঞ্জে 6 ও যশোরে 3 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্তদের। মাদারীপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। যে বয়সে শিশুদের থাকার কথা নিরাপদ ও আনন্দময় শৈশবে, সেই বয়সেই তারা হচ্ছে নির্মম নির্যাতন ও পাশবিকতার শিকার। একের পর এক ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। সমাজ জুড়ে বাড়ছে উদ্বেগ।
শুক্রবার রাতে চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকায় 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল বাতেনকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার জন্য তিনি ওই এলাকাতেই থাকতেন। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 2 বোনেরও শিক্ষক তিনি। শিশু দুটির বয়স আনুমানিক 10 ও 6 বছর। শুক্রবার দুপুরে নগরের বাইজিদ থানা এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, শিশুটি নির্যাতনের বিষয়টি জানালে মামলা করে পরিবার। চট্টগ্রামের হাজীপাড়া এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবককে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এর আগে বৃহস্পতিবার নগরীর বাকুলিয়া এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নারায়ণগঞ্জের ফজুল্লাহর বক্তাবলী ইউনিয়নের 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। শুক্রবার চরবয়ারগাদি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তার সহযোগী সোহেলকে আটক করা হয়েছে। ঢাকা মেডিকেল লয়ে গেছে ওইটারে, যেটা মারছে পাবলিক, ওইটা আর সোহেল অ্যারেস্ট আছে, আমরা অভিযান করে ধরে ফেলছি। যশোরের শাসায় 3 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম গাজী নামে এক বৃদ্ধকে আটক করেছে শাসা থানা পুলিশ। একটা ঘটনার আমরা সংবাদ পাই যে ছোট একটা বাচ্চা যে ধর্ষণের চেষ্টা হয়েছে। এই সংবাদ প্রাপ্তিতে আমরা অভিযোগ প্রাপ্তি পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই, ঘটনার সত্যতা যাচাই করি এবং সত্যতা পাওয়ার সাথে সাথে আসামি আলম গাজীকে আমরা গ্রেপ্তার করি। মাদারীপুরের শিবচরের সতল হেরা মাদ্রাসার শিক্ষক মিসবাউল রহমান হাসিবের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এদিকে শিশু ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে নাটোর ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। বক্তারা বলেন, সমাজ জুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই বর্বরতা চলছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিশু ও নারীদের উপর বর্বরতা ও যৌন সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। সেই সাথে জবাবদিহিতা বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সামাজিক সেবা সংস্থাগুলোতে, যাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। নীরবতা ভেঙে যে কোনো ধরনের নির্যাতন বা শোষণের ঘটনা ঘটলে তা চাইল্ড হেল্পলাইন 1098-এ রিপোর্ট করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। একই সাথে ভুক্তভোগী শিশুদের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলে সচিবের সই ছাড়াই ফাইল পাশ করিয়ে নিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হবে। উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই 6,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে 60 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অটো রিকশা নিয়ে আমি এর আগেও বলেছি, কয়েকজন সাংবাদিক এসেছিল, পর্যায়ে নীতি নির্ধারণের বিষয় তো না। স্থানীয় সরকার নির্বাচনে তো মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমাদের তথ্য মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানও বলেছেন যে 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন আমরা শেষ করব। দেশের ব্যাংক খাত থেকে 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, যা আদায় করা সহজ নয় বলে জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। এমন বাস্তবতার মধ্যেও 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে 60,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ব্যবহার হবে বন্ধ কারখানা চালু সহ উৎপাদনশীল খাতে। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে। এই প্যাকেজের আওতায় 7% সুদে ঋণ নিয়ে বন্ধ কারখানা চালু করতে পারবে বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো। তবে ছোট উদ্যোক্তাদের গুনতে হবে তুলনামূলক বেশি সুদ। ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে,
রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। গভর্নর জানান, ব্যাংক খাত থেকে চুরি হওয়া টাকা উদ্ধার সহজ নয়, তবে অর্থনীতি গতিশীল করার স্বার্থে সহায়তা প্যাকেজ হাতে নিতে হয়েছে। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা, সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। ন্যাচারালি আমাদের ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এ ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। এ প্যাকেজ বাস্তবায়নে 19,000 কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আর সরকারি ব্যবস্থাপনায় ব্যাংক খাত থেকে আসবে আরও 41,000 কোটি টাকা। অতীতের অভিজ্ঞতার মতো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি আমরা হব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। তবে ভোরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় এর প্রভাব পড়ে অন্যান্য রুটে ট্রেনের উপর। ফলে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা বিলম্বে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। তবে ট্রেনের টিকিটের দাম বাড়তি নেওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। ট্রেনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সকালে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে ব্যবস্থা নেওয়া সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 66টি ট্রেন। ঈদের দাম তো বুঝে নেই, একটু আগে যাওয়া পোলাপান নিয়ে, এই জন্য একটু আগে যাচ্ছি। টিকিট পাইছি আগে, তাই চলে যাচ্ছি। বাপ মার কাছে গেলে যে শান্তিটা, যে ফিলটা হয়, ওই ফিলটা বলার ভাষা থাকে না। সবাই মিলে একসাথে ঈদ করবো বা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছি। টিকিট নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে, টিকিট পাওয়া যায় না। যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। রাজধানীতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কোরবানির পশুর হাট। কোথাও কোটি টাকার উট নিয়ে চমক, কোথাও আবার ক্রেতা টানতে চলছে অভিনব অফার। তেজগাঁও পলিটেকনিক হাটে মরুভূমির প্রাণী উট এখন দর্শনার্থীদের মূল আকর্ষণ। আর গাবতলীতে পশু প্রচুর থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে চিন্তায় খামারি ও ব্যাপারীরা। ব্যস্ত মহানগর, তার মাঝেই যেন এক টুকরো মরুভূমির ছায়া। লম্বা গলা, ধীর হাঁটা আর বিশাল দেহ নিয়ে সবার নজর কাড়ছে মরুজাহাজ বলে খ্যাত উট। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হাটে উঠেছে 4টি উট। 3টির দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা করে, আরেকটির দাম 22 লাখ। বিক্রি হয়েছে 2টি। একই হাটে এসেছে দুম্বাও। একটা বিক্রি করেছি 25 লাখ আর এটা বিক্রি করেছি 24 লাখ। এদিকে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে পশুর সংখ্যা প্রচুর হলেও ক্রেতা তুলনামূলক কম। কেরানীগঞ্জের ব্যাপারী মজিবর তার 3 বছর ধরে লালন পালন করা মহিষ লায়ন, তার দাম চাচ্ছেন 25 লাখ টাকা। ক্রেতা আকৃষ্ট করতে সঙ্গে ছোট একটি গরু ফ্রি দেওয়ার কথাও বলছেন তিনি। লালন পালন করছে 3 বছরে, প্রতিদিন ডেলি 1000 টাকা খরচা আছে। আমি দাম না ছিল দেবে কেউ? এটা আমরা 5.5 লাখ টাকা যাচ্ছি, এটা 4.5 লাখ টাকা যাচ্ছি। এক একটা এক এক রকম দাম হবে। দ্রব্যমূল্যের অনেক দাম, খাবারের অনেক দাম, সেই ক্ষেত্রে আমাদের খরচ তো অনেক বেশি হয়েছে। ক্রেতারা বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা, তাই দাম যাচাই বাছাই আর দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এখন। গরু চয়েসের উপর তাদের দাম আর কি, অনেকের কাছে টাকাটা ফেক না, গরুটাই চয়েস হয়ে যায়, দামটা কোনো বাধায় না। গরু পর্যাপ্ত পরিমাণ আছে, গত বছরের তুলনায় গরু কম নেই, অনেক গরু আছে। এটা এখন পর্যন্ত পরিপূর্ণ ক্রেতাদের বোঝা যেত, মাঝারি সাইজগুলাই দাম করতেছে। ছোট গরুর দামগুলো একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায় কম্পেয়ার করলে। শেষ মুহূর্তে ক্রেতার ঢল নামবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন খামারি আর ব্যাপারীদের সামনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় এখনো বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে দুই পক্ষ। ইরান বলছে আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধবন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার। আর যুক্তরাষ্ট্র বলছে পারমাণবিক অস্ত্র তৈরির আশা ছাড়তে হবে তেহরানকে। যুক্তরাষ্ট্রের দাবি যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে এই দাবি করেন তিনি। ফোন আলাপে আব্বাস আরাকচি বলেন, বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ, সামরিক আগ্রাসন, পরস্পর বিরোধী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি সত্ত্বেও তেহরান এখনো কূটনৈতিক প্রক্রিয়ায় চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই শুক্রবার বলেন, দুই দেশের মধ্যে এখনও অনেক গুরুত্বপূর্ণ মত পার্থক্য রয়ে গেছে। তেহরান ওয়াশিংটন কোনো সমঝোতার কাছাকাছি এখনও পৌঁছায়নি। এদিকে শুক্রবার তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অন্যদিকে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনার মাঝে নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। গাজাগামী ফ্লোটিলার কর্মীদের ওপর ইসরায়েলি হেফাজতে নির্যাতন ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। ফ্লোটিলার আয়োজকদের দাবি, আন্তর্জাতিক জলসীমা থেকে আটক হওয়ার পর অন্তত 15 জন কর্মী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, মুক্তি পাওয়া কয়েকজন কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। জার্মানি বলেছে তাদের কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং কিছু অভিযোগ অত্যন্ত গুরুতর। এদিকে ইতালিতে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে নেমেছে প্রসিকিউটররা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন। সংবাদই এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।